মৃত্যুর আগে ও পরে সিরিজের এটা চতুর্থ ভিডিও। প্রথম খণ্ডে আমি আত্মা এবং সৃষ্টিকর্তা সম্বন্ধে আলোচনা করছি। দ্বিতীয় খণ্ডে আমি রূপ কলব সম্বন্ধে আলোচনা করছি। তৃতীয় খণ্ডে আমি জীবন তথা ডিএনএ সম্বন্ধে আলোচনা করছি। জীবন বলতে আমি বুঝাইছি বস্তুগত জীবন, পৃথিবীর জীবন, সাপোর্টেড বাই ন্যাচারাল সিস্টেম, যেটা আল্লাহ সৃষ্টি করছেন। আর হইল এই খণ্ডে আমি নফস সম্বন্ধে আলোচনা করব। তো নফসের আলোচনা পুরোটা এখানে করা যাবে না। নফসের গঠন ও কাজ সম্বন্ধে আলোচনা করব। নফসের কাজের মধ্যে যেমন বিভিন্ন রকমের কাজ আছে। মন সৃষ্টিতে অ্যাসিস্ট করা, তারপরে আরও কিছু আছে, থার্ড আই ভিশন, ইন্টারাকশান উইথ এন্টি ক্রিয়েচার্স, এগুলো আছে। তো আমি এই নফস সম্বন্ধে এখন আলোচনা করব। তো আলোচনার জন্য আমি এই পাওয়ার পয়েন্টের সাহায্য নিব। একটু এক সেকেন্ড। নফস, আমি ইতিপূর্বের ভিডিওতে আলোচনা করছি যে বস্তুরও আত্মা আছে হাদিস অনুযায়ী, এবং সেই অনুযায়ী আমি অ্যাটমের আত্মা আলোচনা করছি। অ্যাটমে এই যে ম্যাগনেটিক ফিল্ড, তারপরে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, যেটা প্রোটনগুলোকে নিউক্লিয়াসের মধ্যে ধরে রাখে, এইগুলাকে আমি বলছি এগুলো হলো বিভিন্ন ধরনের রুহ। যেমন স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, এটা রিপালসিভ প্রোটনগুলোকে নিউক্লিয়াসের মধ্যে ধরে রাখছে। তো এটাকে আল্লাহ এমনভাবে ডিজাইন করছেন যেন এটা এই প্রোটনগুলোর উপরে একটা আদেশ হিসাবে কাজ করতেছে। এই জন্য এই স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, যেটা প্রোটনগুলোকে নিউক্লিয়াসের মধ্যে ধরে রাখছে, এটাকে আমি বলছি এটা এক ধরনের রুহ। ম্যাগনেটিক ফিল্ড, সে ইলেকট্রনকে ধরে রাখছে এবং এই বলয়ের মধ্যে ঘুরাচ্ছে। ম্যাগনেটিক ফিল্ডটাকে এমনভাবে আল্লাহ ডিজাইন করছেন যে এটা এই ইলেকট্রনের উপরে একটা আদেশ হিসাবে কাজ করতেছে, তাহলে এটাও একটা রুহ। সেরকম উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, এটাও এই অ্যাটমের মধ্যেই কাজ করে, কিছু বিকিরণ ঘটায়, এটাও আমি বলছি এক ধরনের রুহ। আমরা হাদিস থেকেও জানি যে রুহ হলো সেটাই যেটা একটা মানে সৈনিকের মতন, আত্মা সৈনিকের মতন। সে যাকে চিনে সাথে নেয়, যাকে চিনে না তাকে দূর করে দেয়। এখানে দেখেন স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, সে একটা রুহ। সে কাকে চিনে? সে প্রোটনকে চিনে, এই জন্য প্রোটনকে সে ধরে রাখছে নিউক্লিয়াসের মধ্যে। সে ইলেকট্রনকে চিনে না, অতএব সে ইলেকট্রনকে টাইনা সেন্টারে ঢোকাচ্ছে না। সেরকম ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রনকে চিনে, যার ফলে ইলেকট্রনকে ধরে সে ঘুরাচ্ছে, কিন্তু প্রোটনকে সে চিনে না, অতএব প্রোটনকে সে ডিস্টার্ব করতেছে না। তাইলে এই যে ম্যাগনেটিক ফিল্ড এক ধরনের রুহ, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড এটা এক ধরনের রুহ, উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড যেটা অ্যাটমেই কাজ করে সেটাও এক ধরনের রুহ। আচ্ছা, তাহলে বৈজ্ঞানিকরা যেটাকে ফোর্স ফিল্ড বলে সেটাই ধর্মের ভাষায় বলা হয় রুহ। আর এই কয়েকটা ফোর্স ফিল্ড মিলা যে এই অ্যাটমের অস্তিত্ব দান করছে, কয়েকটা ফোর্স ফিল্ড মিলা বা কয়েকটা রুহ মিলা একটা অ্যাটমের অস্তিত্ব দান করছে। এই কয়েকটা ফোর্স ফিল্ড মিলে যে একটা সিস্টেম তৈরি করছে, এটাকে আমি বলতেছি কম্পোজিট ফোর্স ফিল্ড বা নফস। নফস কি? তাহলে নফস হলো কম্পোজিট ফোর্স ফিল্ড। কয়েকটা রুহ বা ফোর্স ফিল্ড মিলা, কয়েকটা রুহ বা এলিমেন্টারি ফোর্স ফিল্ড মিলা একটা নফস গঠিত হয়। নফসের কাজ কি? নফস একটা সিস্টেমকে ধারণ করে। এই অ্যাটম একটা সিস্টেম, সেই সিস্টেমকে ধারণ করতেছে কি? অ্যাটমের নফস। অ্যাটমের নফসটা তাহলে কিসের তৈরি? তিনটা ফোর্স ফিল্ডের মাধ্যমে তৈরি, বা তিনটা রুর মাধ্যমে তৈরি। তাহলে আমরা রু বুঝলাম, এলিমেন্টারি ফোর্স ফিল্ড। এলিমেন্টারি ফোর্স ফিল্ড মানে যেটা ভাঙলে ওই ফোর্স ফিল্ড ছাড়া অন্য কোনো ফোর্স ফিল্ড পাওয়া যাবে না। তাহলে রু আর ফোর্স ফিল্ড একই জিনিস। আর নফস কি?
কম্পোজিট ফোর্স ফিল্ড, যেটা দুই বা ততোধিক ফোর্স ফিল্ড বা রুর সমন্বয়ে গঠিত হয়। এবং নফসের কাজ কি, সে একটা সিস্টেমকে ধারণ করে। তো সেরকম মানুষেরও নফস আছে। এই যে মানুষের একটা নফস, মানুষের নফস কি, এইখানে দেখেন এই তিনটা ফোর্স ফিল্ডকে আমরা চিনি, বৈজ্ঞানিকরা আবিষ্কার করছে। ম্যাগনেটিক ফোর্স ফিল্ডকেও চিনি, স্ট্রং ফোর্সকেও চিনি, উইক ফোর্সকেও চিনি। এটা বৈজ্ঞানিকরা আবিষ্কার করছে। এবং এইগুলো হলো চেন অফ ফোর্স বা চেন অফ ফোর্স ফিল্ড। এর মাধ্যমে আমি রু নফসকে ব্যাখ্যা করলাম। এছাড়াও প্রকৃতি অনেক অনাবিষ্কৃত এবং অচেনা ফোর্স ফিল্ড আছে বলে আমাদের ধরে নিতে হবে। এই অনাবিষ্কৃত এবং অচেনা ফোর্স ফিল্ডের সমন্বয়ে মানুষের নফস গঠিত। মনে করলাম 30টা অচেনা বা অনাবিষ্কৃত ফোর্স ফিল্ডের মাধ্যমে আমাদের মানুষের নফস গঠিত। এবং এগুলো অনাবিষ্কৃত কারণ হলো এগুলো ভিন্ন ধরনের এবং এদের কাজ ভিন্ন ধরনের, যার ফলে এটা বৈজ্ঞানিকরা এই লাইনে হয়তো চিন্তাই করে নাই, ডিটেকশনের চেষ্টা করা তো দূরের কথা। আচ্ছা, তাহলে আমরা কি বলবো যে কতগুলা অজানা ফোর্স ফিল্ড, আননোন ফোর্স ফিল্ডের সমন্বয়ে মানুষের নফস গঠিত। তা আমি এইগুলাকে ফোর্স ফিল্ড বলতেছি কেন, কিংবা নফসের অস্তিত্ব আছে এইটাই বা কীভাবে আমি বলতেছি? এর কারণ বলতেছি যে আমরা জানি যে এই ফোর্স ফিল্ডের চেতনা আছে, আর আমরা অনুভব করি যে আমাদের নফসের ইমোশন আছে এবং চেতনা আছে। রুর চেতনা আছে আর নফসের ইমোশন আছে। সেটা কীরকম একটু বলতেছি। আচ্ছা, আগে এটা একটু বলে নিই। তাহলে এই নফস যে বিভিন্ন রকমের অজানা ফোর্স ফিল্ডের মাধ্যমে গঠিত, সেটা আমি এই আয়াত থেকে পাইছি। বাই নফস অ্যান্ড হু প্রপোর্শন ইট। তাহলে প্রপোর্শন করছে নফসকে। তাহলে প্রপোর্শন করা মানে কি, বিভিন্ন রকমের অজানা ফোর্স ফিল্ডকে সমন্বিত করছে, কোনোটা বেশি দিচ্ছে কোনোটা কম দিচ্ছে, এইভাবে এটা প্রপোর্শন করছে। যাকে রাগ বেশি দিছে তার মধ্যে আবার একটু ভয় বাড়ায় দিছে, যেন সে রাগের চোটে কারণে না মারে। ভয় থাকলে সে আর ওই রাগটা দেখাবে ঠিকই, কিন্তু মারামারি করতে যাবে না। তো এই প্রপোর্শন করছে বিভিন্ন প্রকারের অজানা ফোর্স ফিল্ড দিয়ে। এই প্রপোর্শনের মাধ্যমে আল্লাহ নফস তৈরি করছে। অ্যান্ড হি ইন্সপায়ার্ড ইটস উইকেটনেস। এটা বিভিন্ন রকমের উইকেট কাজও করে, অ্যান্ড ইটস রাইটিয়াসনেস, ভালো কাজও করে। ভালো কাজের প্রেরণাও এটা দেয়, খারাপ কাজের প্রেরণাটাও এটা দেয়। এইভাবে এটার প্রপোর্শন করা হয়েছে। ট্রুলি হি সাকসিড দ্যাট পিউরিফাইজ ইট। তার মানে কি, নফসকে পিওর করা যায়। অ্যান্ড ফেলস দ্যাট বারিজ ইট, যে এটাকে ঢেকে দেয়, সে এই পৃথিবীতে পরীক্ষায় পরাজিত। তাইলে এখান থেকে কয়েকটা জিনিস জানলাম, যেটা বিভিন্ন রকমের অজানা ফোর্স ফিল্ডের মাধ্যমে এই নফসটা তৈরি, এবং এটাকে প্রপোর্শন অনুযায়ী দেওয়া হয়েছে, এবং এটাকে পিওর রাখা যায়, এবং এটাকে ঢাকিয়েও দেওয়া যায়। মানে এর বিভিন্ন রকমের যে রাইটিয়াসনেসের যে প্রেরণা, সেটাকে দমন করে দেওয়া যায়, বাড়ি করা যায়। আবার উইকেটনেসের যে প্রেরণা আল্লাহ দিছে, সেটাকেও বাড়ি করা যায়। এখন কে কোনটাকে বাড়ি করবে বা ঢেকে দিবে, সেটা তার নিজস্ব কাজের উপরে নির্ভর করে। তা মানুষের যেরকম নফস আছে, তার মানে জিন অ্যান্টিম্যাটারের তৈরি, তাহলে জিনদেরও নফস আছে। এবং এই জিনদের নফসটা অন্য রকমের ফোর্স ফিল্ড বা কিছু কমন ফোর্স ফিল্ডের মাধ্যমে সৃষ্টি হইতে পারে। তাহলে মানুষের নফস আছে, জিনদেরও নফস আছে। আমি এখানে জিন দেখা যায় না, আঁকতে পারিনি, তবে বোঝা যাচ্ছে যে যেহেতু মানুষের নফস আছে, তাহলে জিনদেরও নফস আছে। সব প্রাণেরই নফস আছে, গরু গাধা ছাগল সবারই নফস আছে। তবে রু, আল্লাহ যে একটা স্পেশাল রু দেয় মানুষকে, সেটা সবার নাই। এবং এই নফসটাকেই মৃত্যুর সময় কবজ করা হয়। তার মানে কি, নফস এমন একটা জিনিস যেটাকে কবজ করা যায়। ফোর্স ফিল্ড হইলেও, যেমন অ্যাটম থেকে শুধুমাত্র ফোর্স ফিল্ড খুলে নেওয়া যায় না, খুললে ওই পার্টিকেল সুদ্ধা খুলে যাবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে মানুষের শরীর থেকে এই ফোর্স ফিল্ড, কম্পোজিট ফোর্স ফিল্ড, যেটা নফস, মনে করেন 30টা অজানা ফোর্স ফিল্ডের মাধ্যমে মানুষের নফস গঠিত, এই নফসকে খুলে নেওয়া যায়। খুলে নিয়ে কি করে আল্লাহ, ও নফস ইন রেস্ট অ্যান্ড স্যাটিসফ্যাকশন কাম ব্যাক দাও টু দ্য লর্ড
আল্লাহর কাছে ফেরত যায়, ওয়েল প্লিজড অ্যান্ড ওয়েল প্লিজিং আনটু হিম। ভালো নফস হলে আল্লাহ প্লিজড হবে। এন্টার দাও দেন অ্যামং মাই ডিভোটিস, ইয়ে এন্টার মাই জান্নাত। তারপরে নফসকে জান্নাতে দেওয়া হয় শরীর তৈরি করে আবার। তো যাই হোক, তাহলে নফসকে কবজ করা হয়, এটা এই আয়াত থেকে আমরা ক্লিয়ারলি জানলাম। মৃত্যুর সময় নফসকে কবজ করা হয়। তাহলে নফসের যে আমরা এতক্ষণ যে আলোচনা করছি বিভিন্ন রকমের অজানা ফোর্স ফিল্ডের মাধ্যমে নফস তৈরি, তার সংখ্যা আমরা জানি না, আমরা ধরে নিচ্ছি 20-30টা অজানা ফোর্স ফিল্ডের মাধ্যমে বা রুহুর মাধ্যমে নফস তৈরি। এই নফসের কতগুলো জিনিস আমরা বুঝতে পারি, সেইগুলোর মাধ্যমে আমরা আলোচনা করবো। এখন একটা জিনিস আমরা বুঝি, ইমোশন কেমনে বুঝি? যে আমরা জানি যে ফোর্স ফিল্ডগুলার চেতনা আছে, এটা আবিষ্কৃত হয়েছে। আবার অন্যদিকে দেখি একটা নবজন্ম শিশু যার বয়স 1 ঘন্টাও হয় নাই, তারও কিছু কিছু ইমোশন আছে, সে বিতৃষ্ণা দেখায়, অনেক কিছু, অনেকগুলো মানুষের, বড় একটা মানুষের যেসব ইমোশন আছে তারও ইমোশন আছে। তার মানে কি, এই শিশুর ইমোশন তো, ব্রেন তো খালি, সে কিছুই শিখে নাই, তার ভাষা জ্ঞান নাই। তার মানে কি, ইমোশনটা তার নফসের একটা ড্রাইভ। তার মানে কি, মানুষের যেহেতু ইমোশন আছে, তাহলে এই ইমোশনটা আসে কোত্থেকে? নফসের। মনে করলাম যে নফসের যে ফোর্স ফিল্ডগুলো আছে, 20টা ফোর্স ফিল্ড হয়তো 20টা ইমোশন ধারণ করে। আমি এই ইমোশন নিয়ে আলোচনা করব, তারপরে আলোচনা করব ফরমেশন, নফসটা কীভাবে তৈরি হয়, বর্ধিত হয়, এইটা আলোচনা করব। তারপরে আমি পুনরুত্থান নিয়ে আলোচনা করব। প্রথম আমি ইমোশন নিয়ে আলোচনা করব। ইমোশনের আলোচনাটা অনেকটা এর আগের ভিডিওতেও করছি, তবু ওইটাকে যেহেতু অনেকে এই ভিডিও প্রথম দেখতেছেন, এই জন্য একটু সামান্য আলোচনা করে যাই। ইমোশন, এখানে দেখেন আমি বিভিন্ন যে একটা ইলেকট্রন একটা কণা, ক্ষুদ্র কণা যেটা অ্যাটমের মধ্যে থাকে, কিংবা একটা ফোটন। এই ফোটন বা ইলেকট্রন, এটা আমি এই ভিডিওটা আগেও দেখাইছি, এখানে একটু আলোচনা করে নেই, কারণ ওই ভিডিওতে আলোচনা না করলে অনেকে আবার সন্দেহ দেয়, যেটা অনেকের সাধারণ জ্ঞান, সায়েন্সের সাধারণ জ্ঞান নাই। ইলেকট্রন, ফোটন, এই যে সাবঅ্যাটমিক পার্টিকেলগুলা, এটা সায়েন্টিফিক্যালি প্রমাণিত যে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি দেখায়। এটা পার্টিকেল হিসাবেও এটাকে ব্যাখ্যা করা যায়, আবার ওয়েভ হিসাবেও ব্যাখ্যা করা যায়। এটাকে বলা হয় ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। আজকাল আবার স্ট্রিং হিসাবেও ব্যাখ্যা করতেছে। স্ট্রিং, পার্টিকেল না, স্ট্রিং, গ্র্যাভিটির স্ট্রিং। আচ্ছা, ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি হিসাবে ব্যাখ্যা করা যায়, কোনো অসুবিধা নাই। যে হ্যাঁ, ঠিক আছে, ইলেকট্রন যখন অ্যাটমের মধ্যে থাকে সে হয়তো সাবঅ্যাটমিক পার্টিকেল হিসাবে থাকে, আবার যখন চলে তখন তরঙ্গ হিসাবে চলে, অসুবিধা নেই, ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি আছে। কিন্তু প্রবলেম হলো, এই পরীক্ষার দ্বারা প্রমাণিত হয়েছে যে এই ওয়েভ পার্টিকেল ডুয়ালিটির মধ্যে সে ওয়েভ ফর্ম থেকে পার্টিকেল ফর্মে যাইতে পারে, এবং তাকে অবজার্ভ করা হইলে সে ওয়েভ থেকে পার্টিকেল ফর্মে চলে যায়। এখন যেহেতু অবজার্ভ করা হইলে, অন্য কোনো রকম ডিস্টার্ব করা হয় না, বৈজ্ঞানিক এটা যেহেতু একটা নাম করা একটা থিওরি, এটার অনেক টেস্ট তারা করছে, করে এটা থিওরি হিসাবে অ্যাকসেপ্ট হয়েছে, প্রমাণিত থিওরি না, ঠিক ল হিসাবে প্রায় লয়ের কাছাকাছি চলে গেছে। এটা ভালো করে পরীক্ষা করা হয়েছে যে এটাকে শুধু অবজার্ভ করা হইলে দেখা যায় সে ওয়েভ হিসাবে আর থাকতেছে না, পার্টিকেল হিসাবে থাকতেছে। তার মানে কি, সে বুঝে যে তাকে অবজার্ভ করার চেষ্টা করা হচ্ছে, তার মানে কি, তার চেতনা আছে। এখন বৈজ্ঞানিকরা বলতেছে যে এই সাবঅ্যাটমিক পার্টিকেলেরও চেতনা আছে। তাহলে চেতনা যেহেতু আছে, তাহলে আমি দেখতেছি যে বৈজ্ঞানিকরা এটাকে বলতেছে, কেউ বলতেছে পার্টিকেল, কেউ বলতেছে ওয়েভ, কেউ বলতেছে স্ট্রিং। এখন আমি দেখলাম এর চেতনাও আছে, তাহলে আমি বলতেছি এটাও এক ধরনের আত্মা। কারণ আল্লাহ বলছে নফসিন ওয়াহিদাতিন, একটা নফস আল্লাহ আলাদা করে দিয়েছিল, সেখান থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। তাইলে ওই নফসেরই ক্ষুদ্র একটা অংশ এই সাবঅ্যাটমিক পার্টিকেল হিসাবে আমরা দেখতেছি। তার মানে এটাকেও আমরা বলতেছি একটা আত্মা, এবং এর আবার চেতনাও আছে। তাহলে
এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। তাহলে আমি বৈজ্ঞানিকরা যেটাকে পার্টিকেল বলতেছে, কেউ বলতেছে ওয়েভ, কেউ বলতেছে স্ট্রিং, আমি বললাম এটা এটা আত্মা বা রুহ, আত্মা বা রুহ। এবং তার প্রমাণ কি? আমি বলছি তার প্রমাণ তার চেতনা আছে। একটা চেতনা বিশিষ্ট ফোর্স ফিল্ডকে আত্মা বলে সম্মান জানানো উচিত, কারণ তার চেতনা আছে, সে বুঝে কখন পার্টিকেল হইতে হবে, কখন ওয়েভ হইতে হবে, অতএব তার চেতনা আছে। আচ্ছা, চেতনায় যদি থাকে তাইলে অনেক ফোর্স ফিল্ড থাকতে পারে নেচারে, যেটা এখনও আবিষ্কার হয় নাই, যাদের ইমোশন আছে, ভয়, রাগ, ভালোবাসা, এগুলো ইমোশন আছে। তাহলে চেতনা, ইমোশন এগুলো প্রায় কাছাকাছি জিনিস। এই জন্য আমরা বলতেছি যে আমাদের ভিতরে যে বিভিন্ন রকমের ইমোশন আছে, ভয়, রাগ, এইসব, এই ইমোশনগুলো আমাদের নফসের বহিঃপ্রকাশ, ড্রাইভের বহিঃপ্রকাশ। তাহলে এটাই, তাহলে এই প্রমাণ একটাই, এই চেতনার, ইলেকট্রনের চেতনার প্রমাণটাই। বৈজ্ঞানিকরা আজকাল এটা নিয়ে খুব গবেষণা চলতেছে এবং এটা নিয়ে অনেক থিওরি পাল্টে যাওয়ার মতো অবস্থা। তো এই জন্য আমি এই ভিডিওটার একটা ক্ষুদ্র অংশ শর্টে দেখাবো আর কি। With each other. Physicists were completely baffled by this. So they decided to peek and see which slit it actually goes through. They put a measuring device by one slit to see which one it went through and let it fly. But the quantum world is far more mysterious than they could have imagined. When they observed, the electron went back to behaving like a little marble. It produced a pattern of two bands, not an interference pattern of many. The very act of measuring or observing which slit it went through meant it only went through one, not both. The electron decided to act differently, as though it was aware it was being watched. তাহলে এখানে অবজার্ভ করলে ইলেকট্রন ডিফারেন্টলি বিহেভ করে, তখন সে আর ওয়েভ ফর্মে থাকে না, সে তখন পার্টিকেল ফর্মে চলে যায়। আচ্ছা, এটাই এখানে জিনিস, মানে অবজারভেশনের ফলে তার বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে কি, সে চেতনা বিশিষ্ট। তা আমরা বলতেছি যে আমাদের নফস 20-30টা অজানা ফোর্স ফিল্ডের মাধ্যমে গঠিত, এবং বৈজ্ঞানিকরা যে গবেষণা করে যারা চেতনা নিয়ে, তারা বলতেছে যে মানুষের মূল চেতনা, মূল ইমোশন 8টা। তারা বলে যে এই 8টার থেকে আবার ওই মিশ্রিত হয়ে আরও হয়। এই যে মূল হলো 8টা, তারপরে যে ট্রাস্ট অ্যান্ড ফিয়ার মিলে সাবমিশন, এটা আর একটা ইমোশন। তা মূল 8টা নিয়ে আলোচনা করি এখন। তার মানে কি, আমাদের নফসের মধ্যে যদি এটা সঠিক হয় গবেষণাটা, তাহলে বুঝতে হবে যে আমাদের নফসে এমন 8টা ফোর্স ফিল্ড আছে যেটা এই 8টা ইমোশনকে ধারণ করে। বাকি ইমোশনগুলা ওইটারই মিশ্রিত ফল। তো এই 8টার মধ্যে আমরা যেদিন আমি রু এবং কলব নিয়ে আলোচনা করছিলাম, সেদিন আমি স্পষ্টভাবে আলোচনা করছি এবং প্রমাণ করছি যে আনন্দ এবং দুঃখ, আনন্দের উল্টা হলো দুঃখ, এই দুইটা রুর সাথে সম্পৃক্ত চেতনা। অতএব নফসের চেতনা এগুলা না, নফসের চেতনা হলো বাকি 6টা, এখানে 6টা। ট্রাস্ট, বিশ্বাস, ভয়, আশ্চর্য, সারপ্রাইজ, ডিসগাস্ট, ভালো লাগতেছে না, অ্যাঙ্গার, রাগ, অ্যান্টিসিপেশন, এইগুলা হইতেছে নফস রিলেটেড। যেমন একটা কুত্তা মালিকরে বিশ্বাস করে, মালিক ডাকলে আসে, কিন্তু অন্য কোনো লোক ডাকলে আসবে তো না, আরও ঘেউ ঘেউ করতে থাকবে, কারণ অন্য লোকরে সে চিনে না এবং বিশ্বাস করে না। একটা কুত্তারে ইটা দিয়ে তারা দিলে সে ভয় পায়, সে অদ্ভুত আচরণ করলে পালা পোষা বিড়াল বা পোষা কুকুর আশ্চর্য হয়ে যায় যে মালিকের তো এই কাম করার কথা না, এটা করলো কে। তারপরে ডিসগাস্ট তো দেখাই, আমার বিড়াল ডিসগাস্ট দেখানোর সময় খুব আলাদা একটা স্বরে শব্দ করে। অ্যাঙ্গার, রাগ আছে, বাঘের বিশেষ করে দেখা যায় বা অনেক রাগ। অ্যান্টিসিপেশন, এরা
প্রিডিক্ট করে যে এইটা হইতে পারে, এই অনুযায়ী কাজ করে। আচ্ছা, সম্ভাবনা যদি থাকে, শত্রু সম্ভাবনা থাকে, সে দেখা যায় যে লুকায় রয়েছে আর বেরোচ্ছেই না। আচ্ছা, তারা দিলে অনেকক্ষণ লুকায় থাকে, মানে সে অ্যান্টিসিপেট করতে থাকে যে আবার তারা দিতে পারে। তাহলে এইগুলা নফসের ইমোশন। আচ্ছা, তাহলে এই নফসের ইমোশনের মাধ্যমে এই ইমোশনগুলো আমি বলছি এই প্রাণীদেরও আছে। আচ্ছা, এর আগে আমি রু এবং কলব সম্বন্ধে আলোচনা করছিলাম। মানুষের একটা বিশেষ ধরনের আত্মা আছে যেটা আল্লাহ আলাদাভাবে ফুৎকার করে দেয়। মানুষের শুধু নফসের অন্যান্য প্রাণীর হাদিস অনুযায়ী আমরা জানি শুধুমাত্র নফস আছে, কিন্তু অন্যান্য প্রাণীর স্পেশাল রু নাই। স্পেশাল রু আল্লাহ আলাদাভাবে ফুৎকার করে দেয়। আদমকে আল্লাহ যখন সৃষ্টি করছিল তখন আদমের নফস ছিল, জান ছিল, শ্বাস প্রশ্বাস চলতেছিল, রক্ত সঞ্চালন করছিল, সব কিছুই ঠিক ছিল, কিন্তু আদমের চেতনা ছিল না। অতঃপর যখন আল্লাহ রু ফুৎকার করে দিল, আদম তখন উঠা বসার চেষ্টা করতে লাগলো। তার মানে তার চেতনা আসলো। তার মানে রু আমাদেরকে চেতনা দেয়। সে আদমের মতন একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার চেতনা থাকে না। যখন আল্লাহ রু ফুৎকার করে দেয় তখন তার চেতনা আসে এবং চিল্লায় কাঁদে ওঠে। তার মানে কি, এই যে রুটা এটা মানুষকে চেতনা দান করে। এটার দুইটা ইমোশন আছে, আনন্দ এবং দুঃখ, এবং এটা মানুষের মনের কম্পার্টমেন্ট তৈরি করে, কলব তৈরি করে। রু বুকে এসে লাগে, এটা হাদিসের অনুযায়ী আমরা জানি যে রু একটা মাংসপিণ্ড। আবার কোরআন থেকে আমরা জানি রু বুকে অবস্থিত। তাহলে রু যে আল্লাহ যে স্পেশাল আত্মা বা স্পেশাল ফোর্সফিল বা রু নিজের থেকে ফুৎকার করে দেয়, সেটা এসে আমাদের বুকে লাগে, সেটিং হয়। এই বুকের নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ব্রেন, এই চারটা জিনিস মিলে, এই জিনিসগুলো মিলে এই রু একটা ভার্চুয়াল ব্রেন তৈরি করে। এই ভার্চুয়াল ব্রেনটাই হইতেছে মন। তাহলে রুটা কি এমন একটা ফোর্স ফিল্ড যেটা মনের প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে, এমন একটা ডিজাইন ফোর্স ফিল্ড যেটা মনের প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে, বা একটা ভার্চুয়াল ব্রেনের প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে, যেটা আমাদের ব্রেনেও কাজ করে এবং আনন্দ এবং দুঃখের চেতনা দ্বারা আমাদের ব্রেনকে পরিচালনা করতে থাকে। মানুষ যে চিন্তায় আনন্দ পায় সেই চিন্তায় মানুষ করতে থাকে, আর যে চিন্তায় দুঃখ পায় সেই চিন্তা মানুষ বন্ধ করে রাখে। তাহলে রু আমাদের ব্রেনে কাজ করে, এবং ব্রেন, নার্ভাস সিস্টেম, বুকের মাংসপেশি, এইগুলা মিলে একটা ভার্চুয়াল ব্রেন তৈরি করে, যেটাকে আমরা বলি মন। মানুষের মন অনেক উন্নত। এই মানুষের মনের মাধ্যমে আল্লাহ মানুষকে কন্ট্রোল করেন। মানুষের মন বা কলব আল্লাহর 2 আঙ্গুলের মধ্যে। অর্থাৎ মনটা যে একেবারে স্বাধীনতা না, এটা আল্লাহ কন্ট্রোল করেন। এই জন্য মানুষের মন কন্ট্রোল করে আল্লাহ মানুষকে অনেক সময় পরিচালনা করেন। এই জন্য মানুষ কলবুল মুমিন, কলব তৈরি করে রু, কলবুল মুমিন আরশুল্লাহ বলা হয়। কিন্তু অন্য প্রাণীর রু নাই, এই স্পেশাল রু যেটা আল্লাহ ফুৎকার করে দেয় ওটা নাই। তাহলে ওদের মনটা কেমন? ওদের আছে শুধুমাত্র নফস। ওদের মনটা কেমন? তাহলে ওদের মনটা কিন্তু ওই নফসের মাধ্যমেই তৈরি হয়, এবং ওদের মনটা বুকে না, ওদের মনটা সম্ভবত মাথায়। আচ্ছা, এই অন্যান্য প্রাণীর মনটা নিয়েও আমরা মন নিয়ে এখন আলোচনা করব। এছাড়াও মানুষের যে নফস আছে, এর ইমোশনগুলা আমাদের থট প্রসেসের সাথে কাজ করে। আমার একটা থট প্রসেস আছে, এই থট প্রসেসের সাথে আমার শুধু যে রু কাজ করবে, কারণ রু তো কলব সৃষ্টি করছে, সেটাই না, আমার নফসের চেতনাও, নফসের ইমোশনগুলোও আমার এই থট প্রসেসের মধ্যে ডাটা এন্ট্রি করে বা কাজ করে। এই থট প্রসেসের মধ্যে মানুষের নফস কীভাবে কাজ করে, কিংবা এই থট প্রসেসের মধ্যে একটা প্রাণীর নফস কীভাবে কাজ করে। অন্য ভাষায় আমরা বলতে পারি একটা প্রাণীর কলব কেমনে তৈরি হয়, কলব বা মন কীভাবে তৈরি হয়। ওর তো স্পেশাল রু নাই। মানুষের স্পেশাল রুটা তো মাধ্যমে মানুষের মন তৈরি হয়। আল্লাহ ঘুমানোর সময় এই স্পেশাল রুটাকে কবজ করেন, নিয়ে নেন, যার ফলে মন ডিসমেন্টাল হয়ে যায়, আমরা আর চিন্তা করতে পারি না।
আমাদের নফসটা তখন ধরে নেওয়া হয় নফস মারা গেল, মানুষকেও মৃত, ঘুমন্ত অবস্থায় মৃত বলা যায়। কিন্তু অন্যান্য প্রাণী ওই রকম মানুষের মতন ঘুমায় না, প্রায় জাগা অবস্থায় ঘুমায়। একটা বাঘের গুহায় ঢুকতে পারবেন না, যদি উঠে যাবে, ওর ঘুম খুব হালকা। একটা ঘোড়া 24 ঘন্টায় 2 ঘন্টা ঘুমায়, তাও দাঁড়ায় দাঁড়ায়, তাও ভেঙে ভেঙে ছোট ছোট পিসে। তাহলে তাদের মনটা অন্যরকম, তাদের কোনো রু নাই, এবং এটা কবজ করে ঘুমানোর সিস্টেম আল্লাহ করেন নাই। তাহলে অন্যান্য প্রাণীর মনটা কোথায়? এটা মনটা সম্ভবত তার মস্তিষ্কে। এখানে দেখেন যে প্রাণী দেখাইছি কতগুলা। এটা যদি খেয়াল করে দেখেন, এই প্রাণীটার এই যে এইখানে নফসের প্রভাব দেখা যাচ্ছে। খেয়াল করলে বোঝা যায় নফস দেখা যায়, কিন্তু আমরা তো এটা সাইন্টিফিক্যালি বলা যাবে না যে নফস দেখা যায় না। তবে এই প্রাণীটা দেখেন, এইখানের যে জিনিসটা নাই, এইখানে একটা জিনিস আছে, একটা ফোর্স ফিল্ডের মতন আছে, বোঝা যাচ্ছে যে এখানে একটা কিছু আছে তার। এই প্রাণীটার কপাল দেখা যাচ্ছে না, কিন্তু এর দেখেন কপালে দেখেন এই জায়গাটাই মনে হচ্ছে যে তার সোলের মেইন পয়েন্ট, সোল ফোকাসিং এখান থেকে হচ্ছে। এটার এখান থেকেও না, এখান থেকেও না, এখান থেকেও না, এখান থেকে তার একটা সোল বা নফস দেখা যাচ্ছে। এটা নফস দেখা যাচ্ছে, এই প্রাণীটার নফস দেখা যাচ্ছে, কপালের উপরে তার নফসের প্রভাব দেখা যায়। তাহলে এই নফসগুলা কিভাবে ব্রেনের সাথে ইন্টারাক্ট করে? এটা ইমোশনস ব্রেনের ডাটার সাথে কিভাবে মিশে। ইমোশনস তো নফসের অবদান, আর ব্রেনের যে কল্পনা শক্তি বা ব্রেনের যে ডাটা, এই দুইটা মিলা ওদের মন তৈরি হয়। এই যে ব্রেনের কিন্তু 3টা অংশ আছে। একটা হলো ব্রেনের ইভলিউশন, এটা হলো রেপটিলিয়ান ব্রেন স্টেম, এবং এই যে এখানে সেরিব্রাম, এর মাধ্যমে রেপটিলিয়াম, এটা অতি প্রাচীন প্রাণী যেগুলার রেপটাইলস, এদের মধ্যেও আছে। তারপরে এটা লিম্বিক অংশ, আর এটা হলো কর্টেক্স, নিওকর্টেক্স। এই যেহেতু এই ব্রেন 3তলা জিনিস, 3তলা, এটা অতি আদি প্রাণীর মধ্যেও পাওয়া যায়। তারপরে এটা ইভলভ হয়েছে, তারপরে এটা ইভলভ হয়েছে। তাহলে এইগুলাকে ট্রায়ুন ব্রেন বলা হয়। ব্রেনের ইভলিউশন এইভাবে দেখানো হয়। এইখানে দেখা যায় যে এই নিওকর্টেক্সের মধ্যে বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখছে যে এইটার মধ্যে স্পিচ, ভাষা, মানুষের একটা ডেলিভারেড ভাষা আছে, খুব ব্রড ভাষা আছে। অন্যান্য প্রাণীরও ভাষা আছে, কিন্তু সেই ভাষায় হয়তো ডিকশনারি খুব ছোট হবে, এবং তাদের কথাবার্তাও খুব অল্প কিছু কথাবার্তা তারা হয়তো বলে, অত কথা বলার প্রয়োজনই হয় না। কিন্তু মানুষের একটা বিশাল ব্রড একটা ল্যাঙ্গুয়েজ আছে, এবং মানুষের স্পিচ অনেক উন্নত, লজিক, মানুষ অনেক লজিক খাটায়। তারপরে হায়ার থিঙ্কিং স্কিল, মানুষ অনেক কল্পনা করে। এই জিনিসগুলা কিন্তু এই নিওকর্টেক্সের মধ্যে, বাইরের ব্রেনের বাইরের অংশে হয়, বাইরের যে পরবর্তী অংশ যেটা ইভলভ হয়েছে, এই যে এই অংশের মধ্যে আসতেছে নিওকর্টেক্সে। তাহলে এই যে নিওকর্টেক্স, এইখানে এই জিনিসগুলো, তাহলে স্পিচ, লজিক, হায়ার থিঙ্কিং স্কিল, এটার জন্য কি দরকার? একটা উন্নত ধরনের মন দরকার, উন্নত মন। এই যে হায়ার থিঙ্কিং স্কিল, আমাদের কল্পনা শক্তি অনেক বেশি, লজিক অনেক খাটাইতে পারি, এই জন্য কী দরকার? উন্নত মন দরকার। এই উন্নত মন বা কলব সৃষ্টি করা হয়েছে এক্সট্রা রু দিয়া। আর এইখানে দেখেন ইমোশন কাজ করতেছে, ইমোশনস, এটা লিম্বিক জোনে, লিম্বিক সিস্টেমের মধ্যে ইমোশন কাজ করে। ইমোশন যেহেতু এখানে কাজ করে, তার মানে কি এখানে নফসের প্রাধান্য বেশি। তাহলে এই যে এখানে হার্ড থিঙ্কিং যেগুলা করতেছে, সেখানে রুর প্রাধান্য বেশি, রুটা আমাদের বুকে এসে সেট হয়। আর এই যে ইমোশনস কাজ করতেছে, ইমোশনস কি? নফসের অবদান মেইনলি। 8টার মধ্যে 6টা ইমোশনই নফস থেকে আসে। তাহলে ইমোশনটা যেহেতু এখানে লিম্বিক সিস্টেমে কাজ করে, তাহলে নফসের প্রাধান্য এখানে বেশি। তবে অন্যান্য প্রাণীর যেহেতু রু নাই, সেহেতু অন্যান্য প্রাণীর ক্ষেত্রে বলতে হবে যে তাদের নফস এখানেও কাজ করে, এখানেও কাজ করে। আচ্ছা, আর এইটা হলো রেপটিলিয়ান ব্রেন, এটা বিভিন্ন রকমের ফিক্স কাজই করে মেইনলি। আচ্ছা, এখানে দেখেন, এখানে আর একটা ছবি, এটাও ইন্টারনেট থেকে ডাউন করা। এই যে বাইরের নিওকর্টেক্স এলাকা, এখানে দেখতে না হোয়াট,
এই চিন্তা করতেছে এটা কি, হাউ কিভাবে করব, এইসব চিন্তা সে এখানে করে। হাউ হোয়াট এটা এখানে হয় এই নিওকর্টেক্সে। হোয়াই রিজন যুক্তি খুঁজে সে একটা কাজের, সেটা এই লিম্বিক অংশে হয়। এটা এখানে বলছে যে ইমোশনটা এখানে কাজ করে। আর এই ক্রাইসিস ম্যানেজমেন্ট অটোমেটিক ফাংশন যেটা ক্রাইসিস ম্যানেজমেন্ট রিফ্লেক্স অ্যাকশন এইসব দেখবেন যে এই ব্রেন স্টেম থেকে আসে। তাহলে এইখানে আমাদের যে রুটা এখানে কাজ করে, এই যে রু আর নফসটা তাহলে কাজ করে এই লিম্বিক সিস্টেমের মধ্যে মূলত। তবে যে প্রাণীর অন্যান্য প্রাণীর রু নাই, অতএব এই নফসটাই এটার উপরেও কাজ করে। তাই এটা কিভাবে কাজ করে, তাহলে এখানে আমি আলোচনা করতেছি ইমোশনস, থার্ড আই এবং হুইসপার এটা নিয়ে। এখানে দেখেন মানুষের যে এই এই যে লিম্বিক অংশ যেটা সেন্টারের যে অংশটা, এখানে পিনিয়াল গ্ল্যান্ড নামে একটা জিনিস আছে। পিনিয়াল গ্ল্যান্ড মানে কি, দুইটা হেমিস্ফিয়ারকে যুক্ত করে যে থ্যালামাস, এটা একমাত্র সেন্টারে থাকে আর কি পিনিয়াল গ্ল্যান্ড। অনেকে এইটারে খুব মূল্য দেয়, এটা লাইট এবং ডার্কনেস বুঝতে পারে, মানে আলোর সাথে সেন্সিটিভ, আলো সেন্সিটিভ, লাইট এবং ডার্কনেসের সেন্সিটিভ, এবং মেলাটোনিন নামক জিনিস তৈরি করে। দ্য পিনিয়াল গ্ল্যান্ড ইজ ডিসক্রাইব অ্যাজ দ্য সিট অফ সোল। এটাও বৈজ্ঞানিকরাও এটাকে সিট অফ সোল বলে আর কি, কারণ এটা নিয়ে অনেক গবেষণা চলে এবং বিভিন্ন রকমের যারা মেডিটেশন করায় তারা এটার উপরে কিছু টেকচারও দেয়। এই জন্য সিট অফ সোল বলা শুরু করছে আজকাল। অ্যান্ড ইট ইজ লোকেটেড ইন দ্য সেন্টার অফ দ্য ব্রেন, ব্রেনের সেন্টারে এটা লোকেটেড। দ্য মেইন ফাংশন অফ দ্য পিনিয়াল গ্ল্যান্ড ইজ টু রিসিভ ইনফরমেশন অ্যাবাউট দ্য স্টেট অফ লাইট ডার্ক সাইকেল ফ্রম দ্য এনভায়রনমেন্টাল লাইট এবং ডার্ক সাইকেল। এই লাইট এবং ডার্কনেসের প্রতি যে সেন্সিটিভ। এখন আরও কোনো সেন্সেশন আছে কি না সেটা তো জানার দরকার। লাইট মানে ফোটন, তার মানে ফোটনের উপরে সেন্সিটিভ। তাহলে ফোটনের উপরে হলে সেন্সিটিভ হলে সে অ্যান্টিম্যাটারের যে আলো আছে সে পজিট্রনের উপরেও সেন্সিটিভ হইতে পারে, কিংবা নিউট্রিনের উপরে সেন্সিটিভ হইতে পারে। এটা তো পরীক্ষা করা যাবে না অ্যান্টিম্যাটারের উপরে তার কোনো অ্যাকশন আছে কি না, তবে লাইটের উপরে আছে, ফোটনের উপরে আছে ফ্রম দ্য এনভায়রনমেন্ট। এটা ব্রেনকে জানায় সে, এবং সে মেলাটোনিন তৈরি করে। আচ্ছা, তা যাই হোক, এই সেন্ট্রাল এই জায়গাটা এই লিম্বিক সিস্টেম যেখানে ইমোশন কাজ করে, আমরা ইতিপূর্বে একটা ডায়াগ্রামে দেখেছি ইমোশন এখানে কাজ করে, নফসের প্রাধান্য এখানে বেশি, সেন্ট্রাল। আর এইখানে এটা হলো হায়ার থিঙ্কিং করে, এটা এখানে রুর প্রাধান্যটা এখানে বেশি, কল্পনার জগৎ এটা এখান থেকে আসে। আর এখানে ইমোশনের জগৎ, এখানে নফসের অ্যাকশনটা বেশি। এই নফসের অ্যাকশন বেশি যেখানে, সেখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এটাকে পিনিয়াল গ্ল্যান্ড। বৈজ্ঞানিকরা অনেক মেডিটেশনের অনেক লোক আছে, তারা এটাকে খুবই ইম্পর্টেন্স দেয় আর কি। আচ্ছা, the pineal gland is located deep in the brain in the area called epithalamus, and the two halves of the brain join. এই দুইটা হেমিস্ফিয়ার জয়েন করে। It is the area that coordinates the variety of functions related to the senses. এই সেন্সেসের ব্যাপারগুলোও এটা কোঅর্ডিনেট করে এই এরিয়াটা। থ্যালামাস ইজ এ বডি অফ থ্যালামাস, এখানেই তো পিনিয়াল গ্ল্যান্ডটার কাছেই, একই এলাকা। থ্যালামাস ইজ দ্য বডি অফ ইনফরমেশন রিলে স্টেশন। শরীর যে কোনো ইনফরমেশনই রিসিভ করুক না কেন, এই রিলে হয় এই থ্যালামাসের মাধ্যমে। তার মানে কি, যে কোনো ইনফরমেশনই শোনা, দেখা বা অনুভব করা, এর মধ্যে যে কোনো ইনফরমেশনই ব্রেনে আসুক না কেন, সেটা থ্যালামাস হয়ে যাইতে হবে। থ্যালামাস হয়ে যদি যাইতে হয়, এখানে হইল নফসের প্রাধান্য বেশি, তার মানে সে নফসের একটা ভাইটাল পয়েন্ট এইখানে আছে। তার মানে এই নফসের ভাইটাল পয়েন্ট হয়ে যাইতে হবে। এটা হলো ফিজিক্যালি আমরা দেখতেছি থ্যালামাস হয়ে যাচ্ছে, ইয়েস অবশ্যই থ্যালামাস হয়ে যাচ্ছে, সেই সাথে সে নফস হয়েও যাচ্ছে, কারণ এখানে একটা নফসের ভাইটাল পয়েন্ট আছে। আচ্ছা, থ্যালামাস ইজ দ্য বডিজ ইনফরমেশন রিলে স্টেশন। অল ইনফরমেশন ফ্রম বডিজ সেন্সেস মাস্ট বি প্রসেসড থ্রু থ্যালামাস before being sent to the brain's
সেরিব্রাল কর্টেক্স ফর ইন্টারপ্রিটেশনের আগেই এটা নফস হয়ে যাচ্ছে, তারপরে এখানে যা ইন্টারপ্রিটেশন হচ্ছে ওটা একটা বিড়াল। আচ্ছা, তাহলে ইন্টারপ্রিটেশন, থ্যালামাস ইজ, কিংবা ওইটা একটা বাঘ আক্রমণ করবে কিংবা চলে যাচ্ছে, এইগুলা যে ইন্টারপ্রিটেশন এটা পরে হচ্ছে, আগে এটা নফসের হয়ে যাচ্ছে। তার মানে কি নফসের কিছু অ্যাক্টিভিটিস আছে, নফস ওখান থেকে কিছু ইমোশন দিয়ে দিচ্ছে ওখানে। এই যে ইনফরমেশনের সাথে তখন একটা বাঘের ইনফরমেশনটা এখানে প্রথম আইসা তারপরে ইন্টারপ্রিটেশনের জন্য উপরে যায়। তাহলে এইখানে যখনই আসতেছে তখনই নফস তাকে ভয়ের সেন্সেসটা এখানে দিয়ে দিচ্ছে, কিংবা এখান থেকে ইন্টারপ্রিটেশন হয়ে আসার সাথে সাথেই আবার এখানে নফস ভয়টাকে জাগায় দিচ্ছে, ভয়ের ইমোশনটা তাকে তখনই ট্রান্সফার করে দিচ্ছে। যদি নফস প্রথম হয়তো বুঝে নাই যে ওটা বাঘ, এখানে ইনফরমেশন আসছিল যে একটা বাঘ হেঁটে যাচ্ছে একটু দূর দিয়ে, নফসে আসছে, আইসা এখানে ইন্টারপ্রিটেশনের পরে দেখা গেল যে আবার এখানে খবর আসলো যে ওটা একটা বাঘ মানুষ খায়, তখন সে ওই যে ইনফরমেশনের সাথে ভয়ের অনুভূতিটা যুক্ত করে দিল, এবং তখন ভয়ের অনুভূতি যুক্ত করার পরে আবার এটা চিন্তা করতে লাগলো যে এখন কীভাবে পালাইতে হবে। তাহলে thalamus is body's information relay station. All information from body's senses must be processed through thalamus before being sent to the brain central cortex for interpretation. Thalamus also plays a role in sleep, wakefulness, চেতনা, consciousness, learning and memory. এটা একটা, তাহলে এই যে ইন্টারপ্রিটেশন করতেছে, ইন্টারপ্রিটেশন মানে জিনিসটা কি, এইটা মধ্যে থ্যালামাস কাজ করে। তাহলে ইন্টারপ্রিটেশন যখন করতেছে তার মানে এই ইন্টারপ্রিটেশনের সাথে নফসও জড়িত আছে, নফসের ইমোশন এটার সাথে মিক্সিং হচ্ছে সাথে সাথে, ইন্টারপ্রিটেশনের সাথে সাথে কিছু ইন্টারপ্রিটেশনে যদি নফসের ইমোশন যদি নেগেটিভে চলে যায়, ভালো লাগতেছে না, তখন ওই ইন্টারপ্রিটেশনটা বাদ হয়ে যেতে পারে। আবার কোনটা করতে ভালো লাগতেছে, যে একটা দেখলাম সুন্দর লাল একটা কি জিনিস, তারপরে দেখা গেল সুন্দর একটা মেয়ে, তখন ওইটা নিয়ে ইন্টারপ্রিটেশন, এই মেয়েটা কী করতেছে, কোথায় যাচ্ছে, এইসব নিয়ে ইন্টারপ্রিটেশন যখন শুরু হবে তখন নফসের খুব ভালো লাগবে, তো ওইটা চলতে থাকবে। তার মানে কি এখানেও একটা মন তৈরি আছে, মনের ফাংশনটা এখানেও হয়, বুকেও হয় আবার এখানেও হয়। তাহলে এখানে আমরা দেখতেছি যে এই সেন্ট্রাল, এটা হলো নফসের এলাকা, এটা রুর এলাকা। আর এইখানে আমরা আলোচনা করছিলাম এটা স্মল ব্রেন বা সেরিব্রাম, এটার মধ্যে ডাটা এন্ট্রি করা হয় আমাদের ফেট ডাটা। এভরি ম্যানস ফেট উই হ্যাভ হ্যাংড অন টু হিজ নেক, অর্থাৎ এই নেকের মধ্যে আমাদের ফেট ঢুকাই দেওয়া হয় উইথ টাইম লাইনে, এবং এটা আমাদেরকে মটরিং করে, ফাইনাল অ্যাসপেক্টটা দেখে। ওই কাজটা যদি আমরা এমনিই নিজের চেতনার থেকে করার কথা এবং করতে থাকি, তাইলে এখান থেকে আর কমান্ড আসে না। যদি দেখা যায় না কোনো কারণে ব্রেনের ইন্টারপ্রিটেশন বা অন্য কোনো কারণে সে ফেটের বাইরে কাজ করতে যাচ্ছে, তখন এখান থেকে ড্রাইভ আসে এবং যেমনি হোক আমাদেরকে ফেটের মধ্যে রাখে, সেই সাথে সামনে পিছনে ফেরেস্তাও আছে লুক আফটার করার জন্য। তাহলে নফসটা এখানে বেশি অ্যাক্টিভ। আর এইখানে নফসের একটা ভাইটাল পয়েন্ট আছে, আবার কপালের উপরেও আছে। নফস তো সারা শরীরে ছড়ানো, অনেকগুলো অজানা ফোর্স ফিল্ডের মাধ্যমে নফস গঠিত, তবে এর বিভিন্ন ভাইটাল পয়েন্ট আছে। এই ভাইটাল পয়েন্টের মধ্যে এইটা একটা ভাইটাল পয়েন্ট, আর নাভির নিচে আর একটা সেন্ট্রাল ভাইটাল পয়েন্ট। তাহলে নাভির নিচে একটা ভাইটাল পয়েন্ট, ওইটা হলো সেন্টার নফসের, আর এখানে একটা ভাইটাল পয়েন্ট আছে, আর একটা আছে এই কপালের উপরে। এই কপালের উপরের ভাইটাল পয়েন্টটাই হইতেছে এই অ্যান্টি ম্যাটারের রেডিয়েশন রিসিভ করতে পারে। অ্যান্টি রেডিয়েশন, আমাদের চোখ দিয়ে আমরা ফোটন রিসিভ করি, এবং ফোটনটা এখানে যায়, প্রথম এখানে আসে, তারপরে ভিশনের যেখানে ভিশন ইন্টারপ্রেট করার কথা সেখানে ভিশনের ওখানে যায়। সেরকম নফসের ভাইটাল পয়েন্ট যদি এখানে কপালের উপরে থাকে, তাহলে এই নফসের মাধ্যমেও আমরা অ্যান্টি ম্যাটারের রেডিয়েশন হলে অ্যান্টি ম্যাটারের একটা ক্রিয়েচারকে আমরা হয়তো দেখতে পারবো, একটা জিনকে দেখতে পারবো, যদি এই নফসটা, এই ভাইটাল পয়েন্টটা যদি শক্তিশালী এবং অর্গানাইজড হয়, এবং সে আইসা যেহেতু এই যে
লাইট সেন্সিটিভ যে গ্ল্যান্ডটা আছে, যেটাকে পিনিয়াল গ্ল্যান্ড বললাম, এই লাইট সেন্সিটিভ গ্ল্যান্ডে এসে লাইট অ্যান্ড ডার্কনেস সে ভিশন ক্রিয়েটে করতে পারে। এই হয়তো দেখা গেল যে একটা লোকের যার থার্ড আই ওপেন আছে সে জিনও দেখতেছে, আবার বেরিয়নিক ম্যাটার মানে নর্মাল ম্যাটারের তৈরি যে জীবজন্তু আছে সেটাও দেখতেছে। তাহলে ভিশনের ব্যাপারটা আমরা একটু আলোচনা করি। এখানে আলোচনা করছি, এটা ভিশনতে দেখালামই যে থ্যালামাসে আসতেই হবে, থ্যালামাস থেকে পরবর্তীতে ইন্টারপ্রিটেশনের জন্য যেখানে গেল। তাহলে ভিশনের ব্যাপারটা আলোচনা হয়ে গেল। যে কোনো ভিশনের ডাটা প্রথমে এই থ্যালামাসে আসে, আইসে তারপরে যেখানে ভিশনটা ক্রিয়েট হয়, যেখানে ইন্টারপ্রিটেশন হয় সেখানে যায়। সেরকম যদি থার্ড আই এখানে থাকে একটা, মানে এটা চোখ না, পদার্থের চোখ না, এটা হলো নফসের চোখ, ফোর্স ফিল্ডের চোখ। এই ফোর্স ফিল্ডের উপরে যদি জিনের গায়ের আলো বা এন্টি ম্যাটারের আলো যদি এসে পড়ে, এন্টি লাইট যদি এসে পড়ে, তাহলে এইখানে ওই পিনিয়াল গ্ল্যান্ডের উপরে অ্যাক্ট করে আমাদের ভিশন ক্রিয়েট করতে পারে। এই জন্য থার্ড আই আমি এইখানে আলোচনা করলাম। সেরকম এই যে হুইসপারিং করে জিন, তাহলে হুইসপারিং যেহেতু করে, তাহলে এইখানে তো নফসের সেন্টার, তাহলে এই যে কানেও আছে, হুইসপার রিসিভ করার ভাইটাল পয়েন্ট আছে নফসের। কানে আমরা এমনি শব্দ আমাদের কানে আসে এবং এটা থ্যালামাস হইয়া ইন্টারপ্রিটেশনের এলাকায় যায়। এই যে এখান থেকে এই যে আমাদের কানের শব্দ এখান থেকে এসে দেখেন যে থ্যালামাস হইয়া তারপরে ইন্টারপ্রিটেশন, রাইট অডিটরি কর্টেক্স ইন্টারপ্রিটেশনের জন্য গেল, আমরা শুনতেছি, আবার এখানে এসে ইন্টারপ্রিটেশনের জন্য গেল। তাহলে থ্যালামাস হয়ে যেতে হবে, মানে নফস টাচ করে যেতে হবে। এখন এই সাউন্ডটা, এই সিস্টেমটা নফস টাচ করে যাচ্ছে কেন? এ তো ডাইরেক্ট চলে যেতে পারতো, তারপরে এখান থেকে ইনফরমেশান এখানে আসতে পারতো, কিন্তু ডাইরেক্ট না যায় সে এখানে হয়ে যাচ্ছে কেন? কারণ এও কিছু কিছু জিনিস ইন্টারপ্রেট করতে পারে, এবং এর মধ্যে ইন্টারপ্রিটেশনেরটা মেইন জিনিস হলো এটার জন্য এই ব্রেন যেটাকে করে না। ব্রেন কোনটাকে করে না? যদি এন্টি ম্যাটারের হুইসপারিং হয়। হুইসপারিংটা হচ্ছে শয়তান, যদি জিন হুইসপারিং করতেছে, এই জিনের যে হুইসপার, এই জিনের হুইসপার তো আর এই ব্রেন, ম্যাটেরিয়াল ব্রেন, ব্যারিয়নিক ম্যাটারের ব্রেন ইন্টারপ্রেট করতে পারবে না। তাইলে এইটাকে ইন্টারপ্রেট করবে কে? এখান থেকে আসবে, এখানে এসে এই নফস এটাকে ইন্টারপ্রেট করবে, এবং জিনের যে হুইসপারিং যেটা করতেছে সেটাতে তার একটা থট তৈরি হবে, এবং এই থটটাও একটা মাইন্ড হিসাবে আমাদের সাথে, মাইন্ডের সাথে, এই কলমের সাথে যুক্ত। আমাদের কলমের সাথে এই নফস রিলেটেড যে থট সেটাও যুক্ত হবে। এর আগেরটাই দেখাইছি, এইখানে এই চোখ এখান থেকে ইনফরমেশন আসে, আইসা এখানে যায় ইন্টারপ্রিটেশনের জন্য। কিন্তু যদি এন্টি ম্যাটার হয় সেটা তো চোখে দেখবে না, এন্টি রেডিয়েশন, মানে কোনো জিনের গায়ের থেকে আলো বেরোচ্ছে, জিন দেখার জন্য যে লাইট, সেই লাইট তো এন্টি লাইট, অন্য ডাইমেনশনের লাইট, সেটা এই চোখ দিয়ে দেখা যাবে না, সেটা এই থার্ড আই দিয়ে দেখা যাবে, এবং ইন্টারপ্রিটেশনও এই ব্রেন করতে পারবে না, এটা নফসে ইন্টারপ্রিটেশন হবে। এই জন্য যে কোনো ভিশন রিলেটেড জিনিস এইখানে আসে প্রথম, চোখেরটাও আসতেছে, নফসেরটাও আসতেছে, আসে এইখানে একটা ডিসিশন হচ্ছে, এবং সেই সাথে বস্তু জগতেরটা ফার্দার ইন্টারপ্রিটেশনের জন্য এখানে যাচ্ছে। শোনার ক্ষেত্রেও তাই। এইখানে দেখেন যে সেন্স, স্কিন রিসিপ্টর, স্কিনে এখানে হয়তো চাপ লাগলো, কিংবা এই যে সেন্সেসটা এখান থেকে যায়, এই যে ব্যাকবোনের মধ্যে দিয়ে যায় মেডুলা, যেখানে নাকি স্পাইনাল কর্ড এবং ব্রেনের কানেকশন যেখানে জায়গায়, সেখান থেকে হয়ে এই প্রথমে থ্যালামাসে যাবে, যায় তারপরে ইন্টারপ্রিটেশনের এলাকায় যাবে। তাহলে সেন্সিংটাও আমাদের থ্যালামাস হয়ে যাচ্ছে, তার মানে সেন্সিংয়ের সাথেও এই নফসের ব্যাপারটা জড়িত আছে। নফস তাহলে কি? ম্যাটারের যদি সেন্স বা ভিশন বা হিয়ারিং হয়, তাহলে সে এখানে প্রথমে রিসিভ করে তারপরে ইন্টারপ্রিটেশনের জন্য
ফার্দার ইন্টারপ্রিটেশনের জন্য নিওকর্টেক্স এলাকায় পাঠাচ্ছে। আবার যদি অ্যান্টি ম্যাটারের যে বিষয় হয়, যে এটা ওই সেন্সটা অ্যান্টি ম্যাটারের থেকে আসতেছে, যেমন একটা ঘরের মধ্যে ভূত আছে, এটা তো আমাদের চোখ দেখতে পারবে না, কিন্তু ওই নফস এটা বুঝতে পারবে। নফস বুঝে ওই ঘরের মধ্যে দেখবেন যে খালি শরীর জারায় উঠবে এবং ভয় লাগবে, কারণ সে সেন্স করতেছে যে এখানে শরীরে কিছু খারাপ জিনিস আছে। তখন এইটার ইন্টারপ্রিটেশন এই নফসে এখানে করবে। এমনকি যদি তার থার্ড আই পাওয়ারফুল হয়, থার্ড আই দিয়ে ওই বস্তুকে দেখতেও পারে এবং ওদের কথা শুনতেও পারে। এই ইন্টারপ্রিটেশনটা নফস ডাইরেক্টলি করে। এখন এই নফস তো একটা ফোর্স ফিল্ড, এরা এত জ্ঞান কোত্থেকে আসলো, ইন্টারপ্রিটেশনের জ্ঞানটা কোত্থেকে আসলো? ইন্টারপ্রিটেশনের জ্ঞানের জন্য সম্ভবত সেই ব্রেনের ইনফরমেশনই ব্যবহার করে। জটিল জিনিস এগুলো আমরা সব আন্দাজে সম্ভবত আর কি। তাইলে আমরা এখানে দেখলাম নফসের একটা ভাইটাল পয়েন্ট, আর একটা ভাইটাল পয়েন্ট এটা হলো সেন্ট্রাল পয়েন্ট, এটাও একটা খুব ভাইটাল পয়েন্ট নফসের। আর হাতের তালুতে, পায়ের তালুতে, সারা শরীরে নফস আছে, তবে তার কিছু ভাইটাল পয়েন্ট আছে। এছাড়াও থার্ড আই একটা ভাইটাল পয়েন্ট, কানে ভাইটাল পয়েন্ট আছে। তা এই ভাইটাল পয়েন্টের মাধ্যমে সে কিন্তু নফস কিন্তু সারা শরীরে ছড়ানো। আর নফসের ইমোশনগুলা, যেহেতু নফসের ইমোশন সারা শরীরে, যেমন ভয় নফসের ইমোশন, এই জন্য দেখবেন যে বেশি ভয় লাগলে, যেহেতু সেন্ট্রাল এখানে দেখবেন যে পেট কাঁপে, পেটের এখানে কাঁপবে, পা কাঁপে। আনন্দ দুঃখ এটা হলো রু রিলেটেড। আনন্দে বুক ফুলে ওঠে, দুঃখে বুক জাম হয়ে যায়, কারণ এটা রু রিলেটেড ইমোশন। কিন্তু ভয় কি? নফস রিলেটেড। এবং এই জন্য এটা দেখবেন যে খুব ভয় পাইলে দেখবেন যে মানুষ মুইতেও দিতে পারে, কারণ নফসটা এখানে খুব, এই নফসের সেন্টার হলো এই নাভির নিচে, এখানে সে খুব পাওয়ারফুল। এই জন্য ভয়ের সময় দেখবেন যে তলপেট কাঁপতেছে, কিংবা এমনকি মুতও লাগতে পারে, পাও কাঁপতে পারে, কারণ নফসের সেন্সেশনটা এখান থেকে হয়। আচ্ছা, তাহলে নফসের সেন্সেশন সারা শরীরে, ইমোশনটা সারা শরীরে অ্যাক্ট করতে পারে। আর রুর ইমোশন যে দুইটা আছে, আনন্দ এবং দুঃখ, সেটা শুধু বুকে অ্যাক্ট করে। তাহলে এতক্ষণ আমরা কিছু কিছু নফসের কাজ সম্বন্ধে আলোচনা করলাম, কীভাবে ইন্টারেক্ট করে বডির সাথে, সেটা আলোচনা করলাম। এখন ফরমেশনটা একটু সংক্ষেপে আলোচনা করব। ফরমেশনটা কি? আল্লাহ বলতেছে, হি ক্রিয়েটেড ইউ ফ্রম এ নফস সিঙ্গেল। আল্লাহ নিজের শরীর থেকে, নিজের নফস থেকে কাইটা একটা অংশকে আলাদা করে দিছিল, ফুৎকার করে দিছিল আর কি। এই যে ফুৎকার করে দেওয়া নফস সিঙ্গেল ছিল, নফসিন ওয়াহিদাতিন, সেখান থেকেই সমস্ত নফস এবং সমস্ত বস্তু জগৎ, সমস্ত কিছু, এমনকি জিন, অ্যান্টি ম্যাটারের জগৎ, সব কিছু সৃষ্টি করা আছে। তাহলে এই যে নফসিন ওয়াহিদাতিন, এটা মনে করেন আল্লাহ ফুৎকার করে বা নিজের নফস থেকে কাইটে দিছিল। আল্লাহর নফস অনেক বড়, তার শরীরের মধ্যে আছে, কিন্তু এইটুক কাইটে দিয়ে দিল সৃষ্টি জগতের জন্য। আবার এইটুকের একটা অংশ দিয়ে উনি পানি তৈরি করছিলেন। সেই পানিটা এই মহাবিশ্বে নাই, এই পানিটা হলো সুপার স্পেসে ছিল। পরে এই পানি দিয়ে জান্নাত তৈরি করা হয়েছে। জান্নাতের বর্ণনায় দেখবেন খালি পানির কথা। তাহলে সুপার স্পেসের মধ্যে পানি ছিল, আর নফসের আবার একটা অংশ ছিল। এই নফসের এই অংশ দিয়ে আল্লাহ কী করলেন? মহাবিশ্ব সৃষ্টি করছেন, এই ইউনিভার্স, সামাওয়াত সৃষ্টি করছেন। তার মানে এইটা সামাওয়াত সৃষ্টি করলেন এই অংশ দিয়ে। আর এক অংশ দিয়ে আগেই সৃষ্টি করছিলেন জান্নাতের পানি। পরবর্তীতে আরও জিনিস সৃষ্টি করে পুরাপুরি জান্নাতটা সৃষ্টি করা হয়েছে। তাহলে এইটা দিয়ে মহাবিশ্ব সৃষ্টি করা হয়েছে। এই জন্য আল্লাহ এটাকে ভেঙে ফেলছিলেন, এই যে ভেঙে ছোটো ছোটো গুঁড়া গুঁড়া করে নিলেন আগে। তাহলে এই যে এটা কি? এটা হলো লাইট, আলো, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড। তারপরে আর একটা হলো যে স্ট্রং ফোর্স, তারপরে আর একটা উইক ফোর্স। এই তিনটা হলেই কিন্তু অ্যাটম তৈরি হয়। আর অ্যাটম তৈরি হওয়া মানে কি? মহাবিশ্ব তৈরি হওয়া, একই জিনিস। মহাবিশ্ব তো অ্যাটমের তৈরি। তাহলে এই তিনটা দিয়ে আল্লাহ বিগ ব্যাং তৈরি করে ফেললেন। আর এই যে আত্মাগুলা, এইগুলা এখনো বৈজ্ঞানিকরা আবিষ্কার করে না, এইগুলো আবিষ্কার করছে, এগুলো আবিষ্কার করে না। এটা আমরা প্রিডিক্ট করতেছি, কারণ আমরা ধরে নিচ্ছি যে অনেক অজানা, অনাবিষ্কৃত ফোর্স ফিল্ড আছে, যেটার মাধ্যমে বিভিন্ন প্রাণীর নফস তৈরি হয়েছে। নফসের প্রমাণ বিভিন্ন প্রাণীর ইমোশন আছে। আচ্ছা, তাহলে আননোন ফোর্স ফিল্ড, তাহলে হিউম্যান সোল এরকম আননোন ফোর্স ফিল্ডের মাধ্যমে তৈরি।
আর অ্যাটমের সোল এই জানা ফোর্স ফিল্ডের মাধ্যমে তৈরি। সব কিছু আসছে নফসি নহাইদাতিন থেকে। এটা হলো সৃষ্টির কথা। এখন দেখেন এই যে অ্যাটমের নফস, এই যে হাইড্রোজেন, একটা প্রোটন একটা ইলেকট্রন দিয়ে হাইড্রোজেনের নফসটা তৈরি হয়েছে। তার মানে ম্যাগনেটিক ফিল্ড, আর এখানে হয়তো ধরেন স্ট্রং ফিল্ড, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড আর ম্যাগনেটিক ফোর্স ফিল্ড, এই দুইটা দিয়ে যে হিলিয়াম, এখানে কাজ করতেছে ম্যাগনেটিক ফোর্স ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড, আর এখানে কাজ করতেছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, এবং আর একটা আছে হলো উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড। তাহলে এটার মাধ্যমে নফস তৈরি হয়েছে হিলিয়ামের। তাহলে হাইড্রোজেনের নফস এবং পরবর্তীতে হিলিয়ামের নফস তৈরি হয়েছে। এই যে হাইড্রোজেন, তারপরে হিলিয়ামের নফস তৈরি হলো, কার্বনের নফস তৈরি হলো। দেখেন এখানে এনার্জি লেভেল বেড়ে গেছে, এনার্জি লেভেল ইলেকট্রন এগুলো বাড়তেছে। তার মানে কি নফসের এনার্জি বাড়তেছে, সুসজ্জিত হচ্ছে, আরও উন্নত হচ্ছে। এইখানেও দেখেন নাইট্রোজেন এর 7টা প্রোটন 7টা নিউট্রন আছে, এবং ইলেকট্রন আছে এখানে অনেকগুলা, 7টা ইলেকট্রন আছে। তাহলে এটা বাড়লো, তার মানে কি এই বেশি সংখ্যক সাবঅ্যাটমিক পার্টিকেলকে ধারণ করতেছে, অতএব এর ফোর্স ফিল্ডগুলাও শক্তিশালী হয়েছে। এবং দেখেন এটার মাত্র ছিল একটা লেভেল ছিল, এখানে দুই লেভেল হয়ে গেছে। তারপরে অক্সিজেন, এর 8টা প্রোটন 8টা নিউট্রন আছে, এবং সেই সাথে 8টা ইলেকট্রনও আছে। তার মানে এর ফোর্স ফিল্ড আরও উন্নত বা নফস আরও উন্নত হয়েছে। ফসফরাসের নফস আরও উন্নত হয়েছে, সে বেশি সংখ্যক ইলেকট্রন এবং প্রোটন এবং নিউট্রনকে ধারণ করছে। তারপরে দেখেন সালফার, এটার নফস আরও উন্নত হয়েছে, সে আরও বেশি সংখ্যক ইলেকট্রন প্রোটন নিউট্রনকে ধারণ করছে। তাহলে ক্রমান্বয়ে বস্তু জগতের নফস উন্নতি হয়েছে এবং সুসজ্জিত হয়েছে। এবং অন্যান্য প্রথমে বিগ ব্যাংয়ের সময় শুধুমাত্র হাইড্রোজেন তৈরি হয়েছিল, পরে নক্ষত্রের মাধ্যমে অতিরিক্ত চাপ এবং তাপের কারণে ফিউশন রিয়াকশনের মাধ্যমে ক্রমান্বয়ে ভারীর থেকে ভারী পদার্থ সৃষ্টি হয়েছে। এবং আমাদের ভাষায় আমরা বলতে পারি ক্রমান্বয়ে শক্তিশালী উন্নততর নফস তৈরি হয়েছে। তাহলে নফসের একটা বিবর্তন আছে। এই যে লোহার নফস, এটা দেখেন কত জটিল একটা পরমাণু সৃষ্টি করছে। তাহলে এই যে জটিল পরমাণু সৃষ্টি করছে, এর মধ্যে যে ইলেকট্রনগুলো আছে এগুলা চেতন আছে, কনসাসনেস আছে। এদের বিভিন্ন রকমের এনার্জাইজ করা যায়। এটাকে এনার্জাইজ করলে এর লেভেলগুলো বাড়তে থাকে, এই যে এনার্জি লেভেল বাড়তেছে। তারপরে যদি এর মধ্যে অ্যান্টিম্যাটার দিয়ে হিট করা হয়, তাহলে এটা ভারী হয়ে যাবে, এনার্জি লেভেল কমে যাবে। যেমন মানুষের নফস, এর মধ্যে যদি জিন আসর করে, তার মানে অ্যান্টিম্যাটার এসে এটাকে আঘাত করলো মানুষের নফসকে, তার মানে কি এটা বাড়ির দিকে চলে যাবে। এটাও সেরকম, এটার মধ্যে যদি অ্যান্টিম্যাটার আঘাত করে, তাহলে এটার অনেক ইলেকট্রন ডিস্ট্রয় হয়ে যেতে পারে, প্রোটন ডিস্ট্রয় হয়ে যেতে পারে, কিংবা এটার লেভেল কমে যেতে পারে, এনার্জি লেভেল কমে যেতে পারে। তারপরে সে বাড়ি হয়ে গেল। সে অ্যান্টিম্যাটারের এটা হলো মনে করেন আয়রন, আয়রনের সাথে যদি কোয়ালিশন হয়, তাহলে এটার বারিয়ালের দিকে চলে যাবে। আর যদি সে দূরে থাকে, তাহলে তার এনার্জি ঠিক থাকবে এবং ক্রমান্বয়ে তার এনার্জি লেভেল আরও বাড়তে থাকবে। বাই নফস দেন হু প্রপোর্শন ইট, আল্লাহ এটাকে প্রপোর্শন করছেন, ঠিক মতন সব কিছু সমানভাবে ঠিক মতন সাজাই দিচ্ছেন। অ্যান্ড হি ইন্সপায়ার্ড ইটস ডিসিপেশন ফুজারাহা, এটা এমনও আছে যে এটা কিছু বিকিরণ করে দিতে পারে। অ্যান্ড ইটস প্রোটেক্টিভনেস তাকওয়াহা, প্রোটেক্টিভনেস, এটা নিজেকে রক্ষাও করতে চায়। ট্রুলি হি সাকসিড দ্যাট পিউরিফাইজ ইট, এটা যদি এরকমই থাকে তাহলে খুব ভালো থাকে। অ্যান্ড ইট ফেলস দ্যাট বারিজ ইট, বাড়ি হয় কীভাবে, যদি এটার মধ্যে অ্যান্টিম্যাটার এসে ধাক্কা দেয়, তাহলে বাড়ি হয়ে যায়, কিছু এনার্জি কমে যায়, বাড়ি হয়ে যায়। আর এই যে অ্যান্টিম্যাটার এসে ধাক্কা দিল, এটা কি মানুষের ক্ষেত্রে এটা হলো জিন। তাহলে এই একই আয়াত অ্যাটমের জন্য পর্যন্ত খাটে, মানুষের জন্য খাটে। তাহলে আল্লাহ কি করছিল, আমাদেরকে ওই নফস থেকে তৈরি করছিল, তারপরে আমাদের ডিএনএ তৈরি করছে, দেন ক্রিয়েটেড ফেভারেবল পেয়ার তৈরি করছে। ফেভারেবল পেয়ার কীভাবে, স্পার্ম ওভামের মাধ্যমে যে ম্যাচিংটা হয়, ঠিক ম্যাচিংয়ের মুহূর্তে ফেভারেবল পেয়ার তৈরি হয়। হি ক্রিয়েটস ইউ ইন দ্য উমস অফ ইউর মাদার, মায়ের পেটে যে জায়গোট থেকে আস্তে আস্তে দেহটা তৈরি হয়, সেটাও আল্লাহ গাইড করেন এবং আমাদেরকে
ধীরে ধীরে তৈরি করেন। এই যে মায়ের পেটে আল্লাহ আমাদেরকে গাইড করে ধীরে ধীরে তৈরি করেন। একটা মানুষ যখন জাইগোট আকৃতিতে থাকে, ছোট একটা জাইগোট আণবিক কণিক স্পার্ম এবং ওভামের মাধ্যমে সৃষ্টি হয়েছে, এই জাইগোটটার মধ্যে আল্লাহ নফস দিয়ে দেয়। ওই নফসটাও কিন্তু ওই জাইগোটের আকৃতির। নফস হয়েছে কি, নফসে তো মহাবিশ্ব সৃষ্টির আগেই ছিল নফস। মহাবিশ্ব সৃষ্টি হয়েছে সায়েন্টিস্টরা বলে গাড ফোর্স দিয়ে, আমরা বলি যে ওটা নফসিন ওয়াহিদাতিনেরই একটা পার্ট। নফসিন ওয়াহিদাতিনের মধ্যে আরও ফোর্সফুল ছিল, ওটা বৈজ্ঞানিকরা আবিষ্কার করতে পারেনি। আচ্ছা, তাইলে নফসিন ওয়াহিদাতিন খুব পয়েন্টে ছিল, খুব ছোট অবস্থায় ছিল, ওইটা দিয়ে বিশাল মহাবিশ্ব সৃষ্টি হয়েছে এবং এটা মহাবিশ্ব সৃষ্টির আগে ছিল। অতএব এটা স্পেস নির্ভর না, মানে এটা খুব ছোট জায়গার মধ্যেও থাকতে পারে। তাহলে আমাদের সমস্ত মানুষের নফসটা আল্লাহ ক্ষুদ্র আকৃতিতে ওই জায়গোটের মধ্যে দিয়ে দেয়। এই জায়গোট যখন বাড়ে তখন নফসের আকৃতিটা ওই জায়গোট অনুযায়ী বাড়তে থাকে। ধীরে ধীরে আল্লাহ মায়ের পেটে আমাদের ডিএনএকে কন্ট্রোল করে, মনিটরিং করে, বডি প্ল্যান জিনরে কন্ট্রোল করে আস্তে আস্তে একটা মানুষের আকৃতি দিচ্ছে। এটা কী করছে, এই আয়াতে লেখা আছে, হি ক্রিয়েটস ইউ ইন দ্য উমস অফ ইউর মাদার। বৈজ্ঞানিকরা বলবে যে জিনোম কোডের মধ্যে বডি প্ল্যান জিন আছে, অতএব মানুষ তৈরি হয়ে যায়। আসলে শুধু বডি প্ল্যান জিন দিয়ে মানুষ তৈরি হয় না। একটা জাইগোটকে যদি একটা টেস্ট টিউবে রাখা হয়, মোস্ট ফেভারেবল কন্ডিশনে রাখলেও বডি ফর্ম হবে না। বডি ফর্ম হইতে মায়ের পেট লাগে, মায়ের পেট ছাড়া বডি ফর্ম হয় না, এটা একটা লাম্প অফ ফ্লেশ তৈরি হয়। তাহলে টেস্ট টিউবের মধ্যে লাম্প অফ ফ্লেশ তৈরি হচ্ছে, কিন্তু মায়ের পেটে বাচ্চা তৈরি হচ্ছে কেন? কারণ মায়ের পেটে আল্লাহর একটা হয়তো ওপেনিং আছে বা সিস্টেম করছে যে আল্লাহ ওখানে কাজ করতে পারে বা আল্লাহ ওখানে কাজ করতে পছন্দ করে। আল্লাহর ল্যাবরেটরি ওইটা। তো আল্লাহ ওখানে ধীরে ধীরে বাচ্চা তৈরি করে। আর আল্লাহ টেস্ট টিউবের মধ্যে আল্লাহ কাজ করে না, টেস্ট টিউব, তো এই জন্য ওখানে বডি তৈরি হয় না, লাম্প অফ ফ্লেশ তৈরি হয়। তার মানে কি, আল্লাহ ধীরে ধীরে জিনোম কোডের মাধ্যমেই জিনোম কোডকে কন্ট্রোল করে মানুষের দেহ তৈরি করলেন। এই যে দেহটা তৈরি করলেন, আমি আলোচনা করছি যে অ্যাটম দেখেন, একটা হাইড্রোজেন থেকে ক্রমান্বয়ে বাড়তে 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 আয়রন পর্যন্ত বা আরও উন্নততর অ্যাটমে রূপান্তরিত হয়। তখন কিন্তু এটাকে আর ধ্বংস করা খুব মুশকিল। তা এখন মানুষের শরীরেও আস্তে আস্তে যেহেতু ওই যে লাংস, লিভার, বিভিন্ন শরীর, মাংস, চোখ, কান তৈরি হচ্ছে, আমাদের নফসটা ওই রকমভাবে সারা শরীরে ছড়ায় যাচ্ছে এবং আস্তে আস্তে আমাদের নফসটা মানুষের আকৃতি ধারণ করতেছে। এখন বর্তমানে আমার নফসটা কীরকম? আমার নফসটা আমার মতোই দেখতে, শুধু এর কিছু ভাইটাল পয়েন্ট আছে, কিন্তু ওভারঅল নফসটা দেখতে ঠিক আমার মতো। আমার নফসটা এখন আমার মতন আকৃতি ধারণ করছে। এখন ফোর্স ফিল্ড যদি আকৃতি ধারণ করে, তাহলে কি বলতে হবে? যে সে ইনফরমেশন গেইন করছে, এবং সেই যে ফোর্স ফিল্ডটা ইনফরমেশন গেইন করলো, এই ইনফরমেশন আর ধ্বংস হয় না। এটা অন্যভাবে হইতে পারে। নফস আলোর মাধ্যমেও সে ইনফরমেশন গেইন করতে পারে, নফস আলো শোষণ করতে পারে, বিভিন্ন লেভেলে সে বাড়লে তার মধ্যে আল্লাহ আসমান জমিনের আলো, সেখান থেকে সে আলো নিয়ে ধীরে ধীরে নিজেকে সাজায় লেভেল অনুযায়ী সাজাচ্ছে। যেমন একটা অ্যাটম, আমরা যদি বলি প্রোটন নিউটনের মিলিত যে নিউক্লিয়াসটা আছে ওইটাই অ্যাটম, আর ওর চারদিকে যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড যে ঘোরে, ইলেকট্রনগুলো ঘোরে, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, ওটা আসলে কি? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স মানে হলো আলোর বিভিন্ন লেভেল, ওই প্রোটন নিউটনের চারদিকে আলো ঘুরতেছে। তা আলোর লেভেল, হাইড্রোজেন আর একটা লেভেল যুক্ত হইলো, আর একটা অ্যাটম তৈরি হইলো, আরও লেভেল যুক্ত হইলো, আর একটা অ্যাটম তৈরি হইলো। তার মানে আলো বৃদ্ধি পাইলে ওই অ্যাটমের নফসটাও আস্তে আস্তে অন্য আকৃতি এবং আরও হায়ার অ্যাটমের আকৃতি লাভ করে। সেরকম আমাদের নফসের মধ্যে আকৃতি পাওয়ার জন্য আলোর ব্যবহার থাকতে পারে। আবার আমাদের নফসটা যেহেতু স্পেশাল আননোন ফোর্স ফিল্ডের তৈরি, ওটার হয়তো আলোর ব্যবহার নাও লাগতে পারে। এমন হইতে পারে যে সে নিজেই আকৃতিপ্রাপ্ত হয় কোনো আলোর সাহায্য বা অন্য কোনো কিছু ফোর্স ফিল্ডের সাহায্য ছাড়াই, এবং এই যে আকৃতিপ্রাপ্ত হচ্ছে সে ওইটা ওখানে ফিক্সড হয়ে যাচ্ছে, পার্মানেন্ট হয়ে যাচ্ছে।
কারণ এটা টাইমের মাধ্যমে, টাইম স্কেলের মাধ্যমে আল্লাহ করতেছে। আল্লাহ এইভাবে এটাকে সৃষ্টি করছেন যে মানুষ আস্তে আস্তে আল্লাহ একবার সৃষ্টি করবে মায়ের পেটে। এই যে মায়ের পেটের যে সৃষ্টির যে ফরমেশনটা, সেই ফরমেশন অনুযায়ী মানুষের নবসটা তৈরি হয়ে যায়। আচ্ছা, তাহলে আমাদের দেহ তৈরি করতেছে আল্লাহ মায়ের পেটে, সেই সাথে নবসটা অটোমেটিক্যালি দেহকে ফিল আপ করতেছে এবং নবসটাও দেহের আকৃতি লাভ করতেছে। আর নবসটা কি হয়, আমাদের নবসটা কাজ করে আমাদের দেহের উপরে, বায়োনিক ম্যাটারের উপরে। কিন্তু এই যে এটা যেহেতু ফোর্স ফিল্ড, এটা অ্যান্টি ম্যাটারের উপরেও কাজ করতে পারে। যেরকম গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল্ড, গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল্ড কিন্তু ম্যাটারের উপরেও কাজ করে, অ্যান্টি ম্যাটারের উপরেও কাজ করে। সেই রকম আমাদের নবস তো বিভিন্ন রকমের ফোর্স ফিল্ডের মাধ্যমে তৈরি। এমন হইতে পারে যে সেটা ম্যাটারের উপরেও কাজ করতে পারে, মানে আমাদের দেহের উপরে, আবার অ্যান্টি ম্যাটারের উপরেও কাজ করতে পারে। জিনের দেহ যদি একটা পায়ে যায় এবং ওর মধ্যে যদি সে ঢুকে যেতে পারে, তাহলে দেখা হলো যে জিনের দেহের মধ্যেও কাজ করতেছে। ম্যাটার আর অ্যান্টি ম্যাটার হলো মিরর ইমেজ, একটার আর একটার মিরর ইমেজ। অ্যান্টি ম্যাটার কিন্তু এখন বাস্তব প্রমাণিত বলতে গেলে এক রকমের। এই যে প্রোটন অ্যান্টি প্রোটন, নিউট্রনের অ্যান্টি নিউট্রন আছে, তারপরে ইলেকট্রনের অ্যান্টি আছে পজিট্রন, তাহলে হাইড্রোজেনের অ্যান্টি হাইড্রোজেন আছে। এগুলো হলো ফোর্স ক্যারিং পার্টিকেল। ফোর্স ক্যারিং যেহেতু পার্টিকেল, এই যে ইলেকট্রন একটা ফোর্স ক্যারিং পার্টিকেল। ইলেকট্রন নর্মালি কি ম্যাগনেটিক ফিল্ডের সাথে থাকে। তারপরে যে প্রোটন একটা ফোর্স ক্যারিং পার্টিকেল, এটা সাধারণত স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ডের ছত্রছায়া বা এর মধ্যে থাকে। এই ফোর্সটা এমন হইতে পারে যে এই ফোর্সটা এই প্রোটনকে রক্ষা করে, এই ম্যাগনেটিক ফিল্ডটা এই ইলেকট্রনকে রক্ষা করে। এই জন্য নেচারে যদিও ম্যাটার এবং অ্যান্টি ম্যাটার প্রচুর থাকার কথা, কিন্তু একটা আর একটারে অ্যানিহিলেশন করতে পারে না। কারণ ফোর্স ক্যারিং পার্টিকেল এমন হইতে পারে যে ফোর্স ক্যারিং পার্টিকেলগুলা ইলেকট্রন এবং অ্যান্টি ইলেকট্রনগুলাকে, কিংবা প্রোটন বা অ্যান্টি প্রোটন এইগুলাকে কিছুটা প্রোটেকশন দান করে। এছাড়া যখন অ্যাটমের নবস তৈরি হয়ে যায় গেল, তখন অ্যাটমের নবসেরও আলাদা একটা প্রোটেকশনের ব্যবস্থা থাকতে পারে, যার ফলে অ্যাটম অ্যান্টি অ্যাটমকে ধ্বংস করতে পারে না। হাইড্রোজেন অ্যান্টি হাইড্রোজেনের সাথে সহসা কলিশন হবে না। কলিশন হলেও সাবঅ্যাটমিক পার্টিকেল একটার সাথে আর একটা লাগার কথা না, কারণ অ্যাটমের তুলনায় সাবঅ্যাটমিক পার্টিকেল খুবই ক্ষুদ্র। আবার যদি কলিশন হয়েও যায়, এমন হইতে পারে যে এটার স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড যেটা আছে, সেটা একটা প্রোটেক্টিভ মেজার হিসাবে কাজ করে। এটারও একটা প্রোটেক্টিভ মেজার আছে ফোর্স ফিল্ডের, থাকতে পারে। এই জন্য ম্যাটার অ্যান্টি ম্যাটারের ন্যাচারে প্রচুর থাকার পরেও অ্যানিহিলেশন আমরা দেখি না। অ্যানিহিলেশন হইলে যদি একটা আর একটার সাথে কলিশন হয়, তাহলে ফোটন তৈরি করবে এবং ফোটন তৈরি করে দুইটাই ধ্বংস হয়ে যায় ফ্ল্যাশ অফ লাইটের মাধ্যমে। এইখানে এটা ছবি নিচ্ছে যে এটা ম্যাটারের গ্যালাক্সি, একই গ্যালাক্সির আবার অ্যান্টি ম্যাটারের রূপটা এরকম। এটা কিন্তু ছবির মাধ্যমে নেওয়া আছে। তাহলে এটা ম্যাটার অ্যান্টি ম্যাটার গ্যালাক্সি, এবং এই যে দুইটা গ্যালাক্সি এবং অ্যান্টি গ্যালাক্সি, এই দুইটাই কিন্তু একই গ্র্যাভিটেশনাল ফোর্সের দ্বারা আবদ্ধ, একই গ্র্যাভিটেশনাল ফোর্স দ্বারা আবদ্ধ। এবং বৈজ্ঞানিকরা ধারণা করে এই গ্র্যাভিটেশনাল ফোর্স এই ব্ল্যাক হোলের মাধ্যম থ্রুতে কাজ করে। ব্ল্যাক হোলটাকে গেট বলা যায়, অন্য ডাইমেনশনের গেট। এখানে দেখেন একটা মানুষ, এটা মনে করেন এটা জিন। তা এখন সে এখানে মানুষের কিন্তু অনেক রকমের খাওয়া দাওয়া আছে, লাইফটা খুব সুন্দর, এসি আছে, গদিয়ালা বিছনা আছে, বিভিন্ন রকমের খাদ্যদ্রব্য আছে। কিন্তু জিনদের কিন্তু ও অ্যান্টি ম্যাটারের তৈরি, ওর বিভিন্ন রকমের খাদ্যদ্রব্য নাই, হয়তো এক রকম দুই রকমের খাওয়া দাওয়া আছে। যেমন গরু ঘাস খায়, আর কিছু নাই। তারপরে মনে করেন আবার কোনো প্রাণী আছে, যেমন কোয়ালা খালি ইউক্যালিপটাস গাছের পাতা খায়, পান্ডা খালি বাঁশের পাতা খায়। সব প্রাণীরই একটা দুইটা খাওয়া থাকে। বাঘ মাংস খাইতেই হবে, সবজিও খায় না, ভাতও খায় না, কিছুই খায় না। কিন্তু মানুষের দেখেন হাজার রকমের খাওয়া দাওয়া, বিছনা পাতি, নানান রকমের ঘোরার জায়গা, নানান রকমের এনজয়। মানুষকে বলতে গেলে মনে হয় যেন একটা আনন্দ করার যন্ত্র, ইনস্ট্রুমেন্ট অফ এনজয়মেন্ট। তাই এই জন্য কী হয়, এই মানুষের উপরে
এই জিন করে কি মানুষের কানে হুইসপারিং করে, কারণ মানুষের সামনে এবং পিছনে ফেরেশতা পাহারা থাকে। কারণ আল্লাহ তো জানে যে নফসে ঢুকে যাবে, এরা ক্ষতি করবে, এই জন্য আল্লাহ পাহারা দিয়ে রাখে। কিন্তু যে লোকটা মূর্তি পূজা করে তার ফেরেশতা তাকে পাহারা দেয় না, তখন এই জিনটা করে কি এই মানুষের মধ্যে আসর করে। আসর করলে এই মানুষটা যখন খায় তখন ওই জিনের খাওয়ার সেন্সটা জিনের কাছেও যায়, কারণ এর নফস আর এর নফস তখন মেশিং হয়ে যায়, একই জায়গার থেকে তত্ত্ব নিতে থাকে। এর যে লিম্বিক সিস্টেম ওখান থেকে এর নফস তখন তথ্য নিতে থাকে। এ তখন একটা বসে বসে মদ খাইতেছে, এও তখন মদ খাবে বসে বসে। এ যদি একটা আম খায় তাহলে এও একটা আম খাবে। এ যদি এর বউয়ের সাথে থাকে তাহলে এও ওই এর বউয়ের সাথে থাকবে। ওই আল্লাহ কইছে না যে বাচ্চা কাচ্চা শরিক হয়ে যায়। এই জন্য জিন করে কি যে পত্তলিক তার ভিতরে আসর হয়ে যায়, এবং আসর হয়ে গেলে সে এন্টি ম্যাটারের জিন আর ম্যাটারের মানুষ দুইটা একটা আরেকটার অ্যানিহিলেশন করার কথা, কিন্তু অ্যানিহিলেশন করে না, কারণ নফসটা তখন মানুষের নফস এবং এন নফস প্রোটেক্টিভ মেজার হিসাবে কাজ করে। ফোর্স ক্যারিং পার্টিকেল যেমন বলছি, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড প্রোটনকে প্রোটেক্ট করে, সম্ভবত ম্যাগনেটিক ফোর্স ফিল্ড ইলেকট্রনকে প্রোটেক্ট করে। একটার একটা খাটকারি যে কলিশন হয়ে যাবে, তা ইলেকট্রনের সাথে একটা পজিট্রন এসে অ্যাক্সিডেন্ট করে দিলেও হবে না, কারণ ইলেকট্রনের আবার প্রোটেকশন আছে, ম্যাগনেটিক ফিল্ড আছে। সে কিছু একটা পজিট্রনের কিছু একটা করবে, যার ফলে পজিট্রনটা স্লিপ খেয়ে চলে যাবে, ইলেকট্রন বেঁচে যাবে। সেরকম মানুষের নফসটাও এক ধরনের ফোর্স ফিল্ড, এবং এটাও এক ধরনের ফোর্স ফিল্ড। আল্লাহ হয়তো এমনভাবে তৈরি করছেন যেন একটা আর একটার মধ্যে আসর করলে যেন ধ্বংসপ্রাপ্ত না হয়। এই যে দেখলাম, এই যে আইসা একটার সাথে আর একটা ওভারল্যাপিং হয়ে গেল, তাহলে এই মানুষটা কী হলো, তখন ডেভিল হিউম্যান হয়ে গেল। এই মানুষের মধ্যে কিন্তু জিন ঢুকে গেছে। এই দেখেন, আগে আলাদা ছিল, এই যে জিনটা এসে কী করলো, মানুষের ঠিক একই ডাইমেনশন, এদের ডাইমেনশন আলাদা। এই মানুষটা কিন্তু বুঝবে না যে তার মধ্যে জিন ঢুকছে, কারণ এই মানুষটার ডাইমেনশন আর ওই জিনের ডাইমেনশন ভিন্ন ডাইমেনশন। ভিন্ন ডাইমেনশন হওয়া সত্ত্বেও দেখেন, একটা গ্যালাক্সি আর এন্টি গ্যালাক্সি দুইটা ভিন্ন ডাইমেনশনে আছে, কিন্তু তাদের গ্র্যাভিটেশনাল ফোর্স এক। সেরকম এই দুইটা মিলা ভিন্ন ডাইমেনশন হয়ে গেলেও এরা নফস কিন্তু তখন মিলে যাচ্ছে। এখানে আবার দেখাই, এটা গ্যালাক্সি এন্টি গ্যালাক্সি, কিন্তু তাদের গ্র্যাভিটেশনাল ফোর্স এক। সেরকম এই মানুষটা এদের নফস আলাদা, কিন্তু যখন মেশিং হয়ে গেল তখন নফসটাও মিলে যাচ্ছে। আচ্ছা, এবং তখন সে হয়ে গেল ডেভিল হিউম্যান। এই জন্য আল্লাহ কোরআনে বলছে, উই মেড দ্য শয়তান জিন্স ফ্রেন্ডস অফ দোজ উইদাউট ফেথ, যার বিশ্বাস নেই তার বন্ধু হয়ে যাবে শয়তান জিন। আই উইল ফিল হেল উইথ জিন্স অ্যান্ড মেন অল টুগেদার, এদেরকে দিয়ে দোজক পূর্ণ করা হবে। আই উইল ফিল হেল উইথ জিন্স অ্যান্ড মেন অল টুগেদার। তাহলে এই জিন, এই ডেভিল হিউম্যান দিয়ে দোজক পূর্ণ করা হবে। এবং এই যে পুনরুত্থানের সময় কি হবে, যেদিন শিন উন্মুক্ত হবে তাদেরকে সিজদা করতে বলা হবে, সিজদা করতে পারবে না, কারণ হলো হোয়াইল দে ওয়ার কমপ্লিট। তার মানে কি, পুনরুত্থানও ইনকমপ্লিট হবে, কারণ তার নফস নষ্ট হচ্ছে। এখানে একত্রিত হওয়ার কারণে তার নফসটা ডেভিল হিউম্যানের নফস ধারণ করতেছে। সে পুনরুত্থিত হবে ইনকমপ্লিট মানুষ হিসাবে, সে মাল্টি ডাইমেনশনাল ক্রিয়েচার হিসাবে পুনরুত্থিত হবে, যার ফলে সে তাকে চিহ্ন ছাড়া চেনা যাবে না। পুনরুত্থান বিষয়টা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এখানে লেখা আছে হোয়াইল দে ওয়ার কমপ্লিট, পৃথিবীতে মানুষ কমপ্লিট, এখন এই কমপ্লিট ফর্ম সে আর পাবে না পুনরুত্থানের সময়। এখানে আর একটা আয়াত আছে যে আল্লাহ, এই যে উই হ্যাভ ডিক্রিড ডেথ টু ইয়োর কমন লট অ্যান্ড উই আর নট বি ফ্রাস্ট্রেটেড ফ্রম চেঞ্জিং ইয়োর ফর্মস অ্যান্ড ক্রিয়েটিং ইন দ্যাট ইউ নো নট। অন্য ফর্মে তৈরি করে দেবে, কারণ তার নফসটা ডিফর্ম হচ্ছে। কিয়ামতের দিন কি হবে, তার সেট অফ ডিএনএ 46 ডিএনএ তার নফসের সাথে লাগাই দেওয়া হবে, এবং সে মাটিতে তার দেহ তৈরি হবে, গাছের মতন গজাবে। ওই দিন আর মায়ের পেটে তার জন্ম হবে না, এবং আল্লাহ ওই জায়গাটা দেখাইছিলাম যে মায়ের পেটে আল্লাহ শেপিং করে আমাদেরকে, সেরকম শেপিং আর লাগবে না, কারণ তখন তার নফসটা থাকবে উন্নত। এটা ইনলিয়েন্সের জিনে যায় উন্নতি লাভ করবে, আরও পাকা নফস। অতএব তার আর ওই আল্লাহর সাহায্য লাগবে না,
ওই নফসটার অনুযায়ী তার বডি তৈরি হয়ে যাবে, এই জন্য সে অন্য ফর্মে তৈরি হবে। এটা আল্লাহর গাইডেন্সের মধ্যে আছে। তা যাই হোক, এই জিনিসগুলা মৃত্যু, ইল্লিন, সিজিন, পুনরুত্থান আমি পরবর্তীতে ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করব। এখানেও অনেক সন্দেহ থাকতে পারে, কমেন্টের মধ্যে লেখেন, কারণ যেহেতু একটা সিরিজ, এটা 4 নম্বর ভিডিও, এবং এই সিরিজের যে কমেন্টের ভিতরে যে কিছু কিছু কমেন্ট আমি একটা দুইটা ভিডিওর মাধ্যমে যে কটা পারি কমেন্ট, যে কটা সুবিধা হয় বা পারা যায় ভিডিওর টাইমে কুলায়, সেইটা উত্তর দেওয়ার চেষ্টা করব পরে। অতএব এর মধ্যে সন্দেহ থাকলে কমেন্টে ইনশাল্লাহ লিখে দিন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।